আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি এবং এইচএসসি তে আছো, তোমাদের পাঞ্চুয়েশন নিয়ে যাদের সমস্যা আছে, আজকের এই ক্লাসটা তোমরা যদি পুরোটা মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের পাঞ্চুয়েশনে তোমরা পরীক্ষা 100% মার্কস অর্জন করতে পারবে। কারণ আজকে হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের এ টু জেড কমপ্লিট করে দেবো, যাতে করে তোমরা পরীক্ষায় তোমাদের এই যে টপিকটা আছে এই টপিক থেকে তোমরা 100% মার্কস অর্জন করতে পারো। দেখো, পাঞ্চুয়েশনে যে বিষয়গুলো তোমাদের সব থেকে বেশি আসে বা যেগুলো থেকেই আসে, সেগুলো হলো ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ মার্কস এবং হচ্ছে এক্সক্লামেশন মার্কস। আর ক্যাপিটালাইজেশনে বিশেষ করে তোমার হচ্ছে বড় হাতের অক্ষর কোন কোন জায়গায় বসবে সে বিষয়গুলো শিখতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা পাঞ্চুয়েশনটা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমরা ক্যাপিটালাইজেশনে যাব। তো পাঞ্চুয়েশনে তোমরা যদি ভালো করতে চাও, তাহলে হচ্ছে সেন্টেন্সের বিষয়টা তোমার একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। কারণ ফুল স্টপ এবং হচ্ছে তোমার ইন্টারোগেটিভ মার্ক এবং হচ্ছে এক্সক্লামেশন মার্ক, এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে তোমার সেন্টেন্স দেখেই তারপর চিনতে পারবো, এবং সেন্টেন্স দেখেই আমরা সেটা যদি নির্ণয় করতে পারি কোন সেন্টেন্স আছে, তাহলে কিন্তু সেখানে আমরা ফুল স্টপ অথবা ইন্টারোগেটিভ চিহ্ন অথবা এক্সক্লামেশন চিহ্ন আমরা বসাই দিতে পারবো। ঠিক আছে? তো দেখো, আমরা পূর্বে সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো শিখেছি সেটা হলো আমরা সংজ্ঞা দিয়ে তোমার হচ্ছে সেন্টেন্স নির্ণয় করার মানে চেষ্টা করতাম। ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় তুমি সব সেন্টেন্সের অর্থ জানবা না, তাহলে কিভাবে হচ্ছে সেখানে তুমি হচ্ছে সেন্টেন্সটা নির্ণয় করবা? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু শর্টকাট জিনিস মাথায় রাখতে হবে। যেমন, আমরা সাধারণত জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে হচ্ছে তোমার ফুল স্টপ বসে, অবজেক্টিভ সেন্টেন্সের শেষে হচ্ছে ফুল স্টপ বসে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে হচ্ছে তোমার বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন মার্কস বসে। তো এখন তিনটা জায়গায় তো আমরা হচ্ছে ফুল স্টপ বসাই দিব, এবং স্বাভাবিক ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্নবোধক এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে আমরা নির্ণয় করতে পারি। কিন্তু হচ্ছে পাঞ্চুয়েশনে তো এগুলো দেওয়া থাকবে না, এগুলো তোমার দিয়েই সেখান থেকে মার্কস অর্জন করতে হবে। এক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হলো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা যদি দেখি সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, কোনো সেন্টেন্সের শুরুতে যদি দেখো সাবজেক্ট আছে, তাহলে তুমি হচ্ছে চোখ বুজে ধরে নিবা সেই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুনিয়ার যত সেন্টেন্স আছে, যেই সেন্টেন্সে সাবজেক্ট দেখবা সেটা তুমি চোখ বুজে ভেবে নিবা এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং সেটার শেষে অবশ্যই তুমি ফুল স্টপ বসাতে পারবা। যেমন আমি যদি বলি রাকিব ইজ আ গুড স্টুডেন্ট, রাকিব ইজ আ গুড স্টুডেন্ট। এখন দেখো, সাবজেক্টের জায়গায় আসলে মূলত কি বসে? সাবজেক্টের জায়গায় মূলত হচ্ছে নাউন বা প্রোনাউন বসে, আমরা সবাই জানি। সো এখানে রাকিব কে? রাকিব হচ্ছে একটা নাউন, এবং নাউন প্রোনাউন আশা করি তোমরা খুব ভালোভাবে বোঝো। তো রাকিব হচ্ছে একটা নাউন, যেহেতু রাকিব নাউন এবং সেটা কি একদম সেন্টেন্সের শুরুতে বসছে সাবজেক্ট হিসাবে, তাহলে এইটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে? আমি যদি বলি he go to school every day, ওকে, হি গোস টু স্কুল এভরিডে। তো এখানে হি হচ্ছে কি একটা প্রোনাউন এবং সাবজেক্ট আছে। প্রোনাউন হচ্ছে কি সাবজেক্টের জায়গায় বসছে, এবং সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউনই বিশেষ করে বসে। তো এজন্য এটা যেহেতু শুরুতে সাবজেক্ট আছে, তার মানে এটা শেষে আমি একটা ফুল স্টপ দিয়ে দিতে পারি, এটা শেষে আমি একটা ফুল স্টপ দিয়ে দিতে পারি। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারছো। এগুলো তুমি হচ্ছে মানে সংজ্ঞা মুখস্থ করে তোমার আসলে মনে রাখার বিষয় না, এটা তুমি জাস্ট দেখবা আর শেষে কোন চিহ্নটা বসবে, ফুল স্টপ বসবে নাকি প্রশ্নবোধক নাকি এক্সক্লামেশন, তুমি ইজিলি বসাই দিতে পারবা। ঠিক আছে? আশা করি অ্যাসার্টিভটা ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসলে কি দেখে আমরা বুঝবো, কি দেখে আমরা বুঝবো? কোন সেন্টেন্সের শুরুতে যদি হচ্ছে তোমার ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড মানে আমরা বুঝি হট, হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে বলা হয় তোমার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, যেগুলো হট, হুম, হুইচ, হোয়েন, এগুলো যেগুলো আছে। তো এখন দেখো, আমি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড লিখলাম, এবং যদি কোনো সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে, কি বলছি? ডব্লিউএইচ ওয়ার্ড অথবা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে, তখনই সেটাকে আমরা বলতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভটা এবং হচ্ছে এক্সক্লামেটরিটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। শুরুতে আমরা হচ্ছে ফুল স্টপের তিনটা একটু আলোচনা করি। দেখো, কোন সেন্টেন্সের শুরুতে যদি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কোন সেন্টেন্সের শুরুতে যদি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, ঠিক আছে, মেইন ভার্ব, কোন সেন্টেন্সের শুরুতে যদি হচ্ছে মেইন ভার্ব থাকে, তাহলে সেটা আমরা চোখ বুজে ভাববো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেটার শেষে হচ্ছে বসবে কি ফুল স্টপ। যদি আমি বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দেখো স্বাভাবিক ক্ষেত্রে আমরা মনে করি কি যে ভার্ব কি, ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝায়, তাহলে ওপেন একটা ভার্ব। সো যেহেতু শুরুতে আমার ভার্ব আছে, তার মানে এটা আমি চোখ বুঝি বুঝতে পারতেছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটার শেষে আমার ফুল স্টপ বসবে। আমি যদি বলি হ্যান্ড মি, হ্যান্ড মি দ্য পেন্স, ঠিক আছে, দেখো এখানে হ্যান্ড মানে হাত না, এখানে হ্যান্ড মি মানে হচ্ছে হাতে দেওয়া বোঝায়, হ্যান্ড মি মানে হাতে দেওয়া বোঝায়, তো এটা হচ্ছে একটা ভার্ব। সো যেহেতু শুরুতে একটা ভার্ব আছে, তার মানে আমরা এটা ভাবতে পারি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে হ্যান্ড মি দ্য পেন্স, অর্থাৎ কলমগুলো হাতে দাও, ঠিক আছে। তো যেহেতু শুরুতে একটা ভার্ব আছে, তার মানে এখানে আমার একটা ফুল স্টপ বসবে, কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে বা হচ্ছে লং লিভ থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে এবং হচ্ছে লং লিভ থাকে, ঠিক আছে, লং লিভ, মে অথবা লং লিভ থাকে, সেটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে সরি অপটেটিভ সেন্টেন্স, কারণ অপটেটিভ সেন্টেন্স দ্বারা কি দোয়া আশীর্বাদ প্রার্থনা বোঝায়। তুমি কোনো সেন্টেন্সের শুরুতে যদি দেখো তোমার হচ্ছে লং লিভ আছে, তাহলে তুমি অথবা মে আছে, তাহলে তুমি সেটাকে ভেবে নিবা এটা অপটেটিভ সেন্টেন্স, এবং সেই সেন্টেন্সের শেষেও একটা তুমি হচ্ছে কি তোমার ফুল স্টপ বসাই দিতে পারবা। সো আমি যদি বলি একটা উদাহরণ না লিখে বলি মে ইউ লিভ লং, তাহলে দেখো তুমি দীর্ঘদিন বাঁচো, দোয়া করি তুমি দীর্ঘদিন বাঁচো, এখানে যে প্রথমে আছে কি আমার মে, যেহেতু প্রথমে আমার শুরুতে মে আছে, তার মানে এটা আমার একটা অপটেটিভ সেন্টেন্স, এবং এটার শেষে আমি একটা ফুল স্টপ বসাই দিতে পারবো। ক্লিয়ার? এরপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত তোমার হচ্ছে হাউ বা হট দিয়ে মাঝে মধ্যে শুরু হয়, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে হচ্ছে কি ভার্ব থাকে, শেষের দিকে, প্রায় শেষের দিকে তোমার হচ্ছে বিশেষ করে প্রায় সেন্টেন্সের শেষের দিকে ভার্ব থাকে, এবং শুরুর দিকে তোমার হচ্ছে প্রায় সেন্টেন্সে হট, হট বা হাউ থাকে, ঠিক আছে। তো এইটা যখন থাকবে তখন আমি, এবং লক্ষ্য করতে হবে শেষের দিকে ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে আমার সেক্ষেত্রে আমার হচ্ছে এক্সক্লামেশন যে মার্কসটা আছে সেটা আমার বসবে। আমি জাস্ট উদাহরণ দিয়ে একটু বোঝাই। প্রথমে আমরা হচ্ছে আমাদের তিনটা কিন্তু আমরা কমপ্লিট, যে কোথায় হচ্ছে ফুল স্টপ বসবে অ্যাসার্টিভে, তারপর হচ্ছে ইম্পারেটিভে হচ্ছে আমাদের ফুল স্টপ বসবে, এবং হচ্ছে অপটেটিভে আমাদের ফুল স্টপ বসবে। তো এই তিনটা আমরা আশা করি বুঝতে পারছো কিভাবে নির্ণয় করবা। এখন প্রশ্ন হলো 2 নম্বরে, 2 নম্বর আছে কি আমার তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, এক হচ্ছে ডব্লিউএস অর যদি আমার শুরুতে থাকে, অথবা অক্সিলারি ভার্ব যদি আমার শুরুতে থাকে। তাহলে অক্সিলারি ভার্ব যেমন তোমার হচ্ছে আর ইউ, আর ইউ রেডি, তারপর হচ্ছে তোমার আমি যদি বলি আর ইউ গোয়িং টু স্কুল, দেখো আর কি একটা অক্সিলারি ভার্ব, এখানে আর কি একটা অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব হচ্ছে শুরুতে আছে, তার মানে এর শেষে আমি চোখ বুঝে আমি হচ্ছে কি ইন্টারোগেটিভ চিহ্নটা আমি বসাই দিতে পারবো। এটা গেল অক্সিলারি ভার্বের। এখন আমি যদি তোমাদেরকে একটু বলি যে ডব্লিউএস অর্ড যেগুলো আছে, ডব্লিউএস অর্ডের বিষয়ে আবার একটু মানে অন্য ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই প্লে ফুটবল when my father goes to
অফিস। ওকে, আরেকটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ ওয়ার্কিং ইন দ্য field. He is working in the field. What are you doing? এখন দুইটা সেন্টেন্সের মধ্যেই আমরা ডব্লিউএস অর দেখতেছি। একটা সেন্টেন্সে দেখতেছি হোয়েন, একটার ভিতরে দেখতেছি হট। এখন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার ইন্টারগেটিভ চিহ্নটা বসাবো, এই সেন্টেন্সের কোন সেন্টেন্সে আমরা ইন্টারগেটিভ চিহ্নটা বসাবো, আমাদের কিন্তু এটা বুঝতে হবে। দেখো ডব্লিউএস ওয়ার্ড গুলো কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে কনজাংশন হিসাবে মানে ব্যবহৃত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। এখন কোন ক্ষেত্রে ইন্টারগেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় আর কোন ক্ষেত্রে আমার কনজাংশন হিসাবে ব্যবহৃত হয় এটা বুঝতে হবে। যখন কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে তখন কিন্তু আমি শেষে হচ্ছে মানে তোমার ইন্টারগেটিভ চিহ্ন দিতে পারবো না, কিন্তু যখন হচ্ছে আমার ইন্টারগেটিভ প্রোনাউন হিসাবে বসবে তখন কিন্তু আমার সেখানে অবশ্যই তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন আমরা যদি এটা একটু দেখি, আই প্লে ফুটবল হোয়েন মাই ফাদার গোস টু স্কুল। আমি ফুটবল খেলবো যখন আমার ফুটবল খেলে যখন আমার বাবা তোমার হচ্ছে কি অফিসে যায়। এখানে এই যে হোয়েনটা এটা কিন্তু একটা তোমার কি কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করে। হোয়াট আর ইউ ডুইং, এখন এইখানে কিন্তু দেখো সে মাঠে কাজ করে, হোয়াট আর ইউ ডুইং। তো এইখানে আমার হচ্ছে যেহেতু এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত সেজন্য এখানে একটা ফুল স্টপ বসবে, কিন্তু এইখানে হটটা তোমার হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যার জন্য এইখানে একটা ফুল স্টপ বসবে এবং এইটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। কিভাবে বুঝলাম? সহজ উপায় যদি আমরা মাথায় রাখতে যাই তাহলে তুমি একটু ভাবো যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে, ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে সেটা হবে কনজাংশন, ঠিক আছে। আর ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা হবে ইন্টারগেটিভ প্রোনাউন এবং সেটার শেষে একটা ইন্টারগেটিভ চিহ্ন বসবে। আমি যদি বলি একটু সহজে লেখা দিই, দুইটা জিনিস একটু জাস্ট মাথায় রাখলেই হবে, অথবা তোমরা নোট করে রাখো যে ডব্লিউএস ওয়ার্ড প্লাস যদি হচ্ছে সাবজেক্ট থাকে তাহলে সেটা হবে কি তোমার কনজাংশন, সেটা হবে কনজাংশন। ওকে, আর যদি ডব্লিউএস ওয়ার্ডের পরে তোমার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে, যদি হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা আমাদের হবে কি ইন্টারগেটিভ প্রোনাউন, সেটা হবে ইন্টারগেটিভ প্রোনাউন, সেটা হবে কি ইন্টারগেটিভ প্রোনাউন। এই দুইটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এনাফ, যে যখন হচ্ছে আমার তোমার হচ্ছে কি যখন আমি দেখবো কোনো সেন্টেন্সের ভিতরে তোমার ডব্লিউএস ওয়ার্ড আছে এবং সেটার পরে সাবজেক্ট আছে তাহলে সেটাকে আমরা ইন্টারগেটিভ হিসাবে ধরতে পারবো না, সেটাকে আমাকে কনজাংশন হিসাবে ধরে নিতে হবে এবং সেটার শেষে ফুল স্টপ বসবে। আর যদি আমি দেখি কোনো সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ডের পরে তোমার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে সেটাকে আমার ইন্টারগেটিভ প্রোনাউন ধরতে হবে এবং সেটার শেষে অবশ্যই আমার একটা ইন্টারগেটিভ চিহ্ন বসাতে হবে। আশা করি ক্লিয়ার। এইটার সাথে আরেকটা বিষয় আছে সেটা একটু দেখো, যে আমি যদি বলি হচ্ছে হোয়াট আ নাইস বার্ড, ঠিক আছে। আর একটা যদি বলি হাউ সুইট, হাউ সুইট ইউ আর। ওকে, আচ্ছা এখন দেখো আমি কিন্তু এখানে বলেছিলাম যে এই যে 5 নম্বরে যে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে হট বা হাউ থাকে। এখন কথা হলো আমি একটা জিনিস জানলাম ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটাকে কনজাংশন হিসেবে আমি ধরতে পারি, সেটার শেষে অবশ্যই একটা ফুল স্টপ বসবে। আর ডব্লিউএস ওয়ার্ডের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটাকে আমি ইন্টারগেটিভ প্রোনাউন ধরতে পারি, তাহলে সেই সেন্টেন্সের শেষে অবশ্যই হচ্ছে আমাদের একটা
কি বসাতে হবে, ইন্টারোগেটিভ চিহ্ন বসাতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখো, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে তাহলে সেখানে হচ্ছে এক্সক্লামেশন হবে। মেশন মার্ক হবে, অর্থাৎ সেটা হবে এক্সক্লামেশন মার্ক, সেটা শেষে কি হবে, এক্সক্লামেশন মার্ক। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে হট আছে, নাইস মানে কি, নাইস মানে কি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুন্দর। সুন্দর দ্বারা কি বোঝায়, অ্যাডজেক্টিভ বোঝায়। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আছে কি, নাইস, এবং শেষে আছে বার্ড। তো সুতরাং আমি যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আমি হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ দেখতেছি, তার মানে এটা শেষে আমি একটা তোমার হচ্ছে কি এক্সক্লামেশন মার্কস আমরা বসাই দিতে পারবো। আবার এখানে দেখতেছি হাউ, এবং তোমার হচ্ছে হাউ যেহেতু তোমার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, এখানে হচ্ছে কি সুইট। সুইট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এবং শেষে আমি দেখতেছি আবার তোমার আর আছে। এখানে বললাম না কিছু কিছুতে তোমার হচ্ছে শেষের দিকে ভার্ব থাকে, তার মানে যেহেতু এগুলো সবগুলা রুলসই আমার মানতেছে, তার মানে এটা শেষে আমি একটা এক্সক্লামেশন মার্কস বসাই দিতে পারি। আশা করি ক্লিয়ার যে কোথায় কোথায় হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন বসবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে, কোথায় কোথায় হচ্ছে আমার ডব্লিউএইচ ওয়ার্ড থাকার পর আমার ফুল স্টপ বসবে যেটা কনজাংশন হিসাবেও বসবে, এবং কোথায় কোথায় হচ্ছে আমার এক্সক্লামেশন মার্কস বসবে অর্থাৎ তোমার হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। সেটাও কিন্তু আমরা বুঝলাম যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি অ্যাডজেক্টিভ এবং বা নাউন দেখি আমরা, তাহলে সেটার শেষে আমরা অবশ্যই একটা তোমার হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন বসাই দিতে পারবো। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এখন আমি এটাও মুছে ফেলি, তোমরা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে করে নিও, অথবা তোমরা হচ্ছে স্কিপ করে ভিডিওটা পোস্ট করে লিখে নিতে পারো। তো দেখো আমি যদি একটু আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তিনটা শেষে হচ্ছে ফুল স্টপ বসবে, এবং তিনটা আশা করি চিনতে পারছো। এবং হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন কোন কোন জায়গায় বসবে, এবং হচ্ছে এক্সক্লামেটরি তোমার হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে এক্সক্লামেশন মার্কস বসবে, সেটা আশা করি ক্লিয়ার। সো যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি এটুকু মুছে ফেলি, এবং আমরা হচ্ছে এর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো একটু যাই। ঠিক আছে, এগুলো হলো এতক্ষণ যেটা শিখালাম, এটা হলো তোমরা সেন্টেন্স দেখে বা সেন্টেন্সের ভিতরে যে পাঞ্চুয়েশন গুলো বসবে সেটা তোমাদের এখন আশা করি ক্লিয়ার। তো এরপরে প্রথমে আমাদের যে ফুল স্টপের বিষয়টা আসলাম, ফুল স্টপের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং হচ্ছে অবজেক্টিভ এই তিন জায়গায় আমাদের ফুল স্টপ বসবে। এর বাইরেও কিছু কিছু জায়গায় আমাদের ফুল স্টপ বসে। সেই জায়গাগুলো কি, সেই জায়গাগুলো হচ্ছে নাম্বার ওয়ান, আমরা যদি বলি যে শর্ট ফর্ম যেগুলো আছে আমাদের, আমরা কিছু সেন্টেন্সের শর্ট ফর্ম লিখি না, যেমন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইচএসসি, স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট, এসএসসি, এই যে আমাদের হচ্ছে এস এস সি বলি, অথবা এইচ এস সি বলি, অথবা জে এস সি বলি, অথবা এম বি বি এস বলি, অথবা আমি যদি এল এল বি বলি, এই যে শর্ট ফর্ম গুলা বা সংক্ষিপ্ত রূপগুলা আমরা লিখি, এই সংক্ষিপ্ত রূপে প্রত্যেকটা অক্ষরের পরে একটা ফুল স্টপ বসাই দিতে হবে। শেষের অক্ষরের পরে বসানোর দরকার নাই, এই অক্ষরগুলোর পরপর একটা ফুল স্টপ বসাই দিতে হবে। এইখানে একটা ফুল স্টপ বসবে, এখানে একটা ফুল স্টপ বসবে, এখানে একটা, এখানে একটা, মা বাবার বেকার সন্তানের পরে একটা ফুল স্টপ বসবে। আমরা কিন্তু অনেক সময় আগে এটা নিয়ে মজা করতাম যে এমবিবিএস মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান, ঠিক আছে। তো তারপর হচ্ছে এলএলবি, এগুলোর পরে ফুল স্টপ। অর্থাৎ এই জাতীয় যে আমরা সংক্ষিপ্ত বা শর্ট ফর্ম গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হবে, এবং এগুলো তোমাদের হচ্ছে যখন পরীক্ষায় দিবে তখন এটাকে এভাবে লিখে তারপর ফুল স্টপ দিয়ে লিখতে হবে। আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা আমাদের নামের পূর্বে যে পদবীগুলো ব্যবহার করি সেই পদবীর পরে আমাদের হচ্ছে একটা ফুল স্টপ মাস্ট দিতে হবে। যেমন আমি যদি বলি এমডি, এমডির পরে অবশ্যই আমাকে একটা ফুল স্টপ দিতে হবে। আমি যদি বলি মিস, মিসের পরে অবশ্যই একটা আমাকে ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। আমি যদি বলি তোমার হচ্ছে মিস্টার, মিস্টারের পরে অবশ্যই আমাকে একটা ফুল স্টপ দিতে হবে। অর্থাৎ আমরা আমাদের পদবী যে অ্যাড করি সেই পদবীর পরে অবশ্যই একটা আমাদের কি করতে হবে, ফুল স্টপ দিতে হবে। আরো একটা জায়গায় হচ্ছে ফুল স্টপ বসে, সেটা হলো তোমার কোনো জায়গায় যদি দেখো ইটিসি লেখা আছে,
ইটিসি, এই ইটিসি দেখার পরে চোখ বুজে সেখানে একটা ফুল স্টপ বসাই দেবা। ইটিসি দেখছো, চোখ বুজে একটা ফুল স্টপ বসাই দিবা। তাইলে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের ফুল স্টপ বসে? ফুল স্টপ বসে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, ফুল স্টপ বসে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে, ফুল স্টপ বসে আমাদের অপারেটিভ সেন্টেন্সের শেষে, ফুল স্টপ বসে সংক্ষিপ্ত রূপে মানে সংক্ষিপ্ত রূপ লেখার সময়, ফুল স্টপ বসে হচ্ছে আমাদের পদবীর যে সংক্ষিপ্ত রূপগুলো আমরা লিখি সেখানে আমাদের ফুল স্টপ বসে ইটিসি পরে। এই কয়টা জায়গায় ফুল স্টপ বসে, এর বাইরে আর কিছু শিখতে হবে না আশা করি। এরপরে দেখো তোমাদের কমার যে ব্যবহারটা, কমার ব্যবহারটা হচ্ছে কমা কোন কোন জায়গায় বসে। কমা প্রথমত আমি যেটা বলবো সেটা হলো সমজাতীয় অর্ড যদি থাকে, আমি আবার বলতেছি সমজাতীয় অর্ড যদি থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা অর্ডের পরে কমা বসে। আমি যদি বলি আই ওয়ান্ট টু বাই, I want to buy book, pen, shirt, pant, etc. এখন দেখো I want to buy, আমি কিছু জিনিস কিনতেছি, মানে এখানে আমি কিছু জিনিস কিনতেছি, সেগুলো কি কি? বই, কলম, শার্ট, তারপর হচ্ছে প্যান্ট। এখন আমার বই বলো, কলম বলো, শার্ট বলো, প্যান্ট বলো, সব কি আমার কেনার বিষয়গুলো, তাহলে এগুলো সবই কি সমজাতীয় ওয়ার্ড। তাহলে যখনই আমরা এই সমজাতীয় ওয়ার্ড দেখবো প্রত্যেকটা ওয়ার্ডের পরে আমাদের এক একটা কমা বসাই দিতে হবে। যেহেতু এখানে বুক আছে একটা কমা, পেন আছে একটা কমা, শার্ট আছে একটা কমা, প্যান্টের পরে ইটিসি দিয়ে দিচ্ছি, তার মানে এখানে একটা ফুল স্টপ। বুঝছো? তাহলে এরকম সমজাতীয় ওয়ার্ড আমরা যেখানে দেখবো সেটার পরে আমাদের এক একটা কমা বসাই দিতে হবে, সেটা যা হোক, সমজাতীয় যেগুলো হোক সেখানে আমাদের একটা কমা বসাই দিতে হবে। এরপরে তোমাদের আমি যদি বলি যে কমা আর কোন জায়গায় বসে, কমা হচ্ছে আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে সেই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আমাদের কিন্তু একটা তোমার হচ্ছে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে পরে আমাদের একটা কমা বসাই দিতে হবে। আমি যদি বলি দো he is ill, though he is ill, he though he is ill, he read more for final exam. দেখো এখানে একটু চিন্তা করো, এখানে দুইটা কিন্তু পার্ট, এই একটা পার্ট এবং হচ্ছে এই একটা পার্ট, এবং এই পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যেই বাক্যটা সম্পূর্ণ না, অর্থাৎ কিছু আকাঙ্ক্ষা থেকে যায়, কিছু প্রশ্ন থেকে যায়, সেগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা একটা পূর্ণাঙ্গ বাক্য। তো এটা কিন্তু একটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স। এখন এইখানে যদি আমি বলি দো হি ইজ ইল, যদিও সে অসুস্থ, তাহলে সকলের মনে একটা প্রশ্ন থাকে যদিও সে অসুস্থ তাহলে কি? হি রিড মোর ফর ফাইনাল এক্সাম, সে প্রচুর পড়তেছে তার মানে ফাইনাল পরীক্ষার জন্য, ওকে, বা বার্ষিক পরীক্ষার জন্য। তো এই সকল সেন্টেন্স গুলো যেগুলো আমরা দেখব যেখানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একটা প্রিন্সিপাল ক্লজ আছে, সেখানে আমরা কিন্তু একটা কমা বসাই দিব। ওকে, এই সেন্টেন্স গুলো এবার ভিন্ন হয়, যে এটাকে যদি আমি লিখি হি ইজ ইল, ওকে, হি ইজ ইল, সে অসুস্থ, বাট হি read more for final exam. এখানে দেখো এইটা কিন্তু হচ্ছে আবার কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ তোমার এখানে কিন্তু বাট আছে, ঠিক আছে, এখানে কিন্তু বাট আছে। এবং কমপ্লেক্স সেন্টেন্স তখনই হয় যখন এই তিনটা শব্দ দিয়ে সংযুক্ত হয়, and or এবং হচ্ছে বাট। দেখো হি ইজ ইল, সে অসুস্থ কিন্তু সে তোমার হচ্ছে অনেক পড়াশোনা করে তার ফাইনাল পরীক্ষার জন্য বা বার্ষিক পরীক্ষার জন্য। তাহলে যখন এইটা থাকবে তখন কিন্তু আমাদের কোনো কমা আসবে না, কারণ এখানে বাটটা হচ্ছে কনজাংশনটা তোমার হচ্ছে কি
এখানে যুক্ত হয়েছে এবং এই তিনটা কনজাংশন তোমার যেখানে থাকে সেই তোমার হচ্ছে সেন্টেন্স গুলো হচ্ছে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। আর এটাও দো কিন্তু একটা কনজাংশন, কিন্তু এই তিনটা কনজাংশনের বাইরে যে কনজাংশন গুলো আছে সেগুলো মূলত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হতে হয়। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে তুমি সব থেকে সুবিধা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এবং সাবঅর্ডিনেট ক্লজ কি সেটা তো বললামই, যে সাবঅর্ডিনেট ক্লজটার পরে তুমি কি করবে, একটা অবশ্যই কমা বসাতে হবে, অবশ্যই। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমাদের এখন ক্লিয়ার। তাহলে প্রথম পাইলাম আমরা সমজাতীয় অর, দ্বিতীয় পাইলাম কমপ্লেক্স সেন্টেন্সের আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটার শেষে আমাদের হচ্ছে একটা কমা বসাতে হবে। 3 নম্বর যে বিষয়টা মাথায় রাখবা, 3 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের যে সম্বোধন করি না আমরা, সম্বোধন বিষয়টা, যেমন আমাদের বাবাকে আমরা কি ডাকি, ড্যাড ইংরেজিতে, মাকে হচ্ছে মম বা মাদার, হ্যাঁ, এবং বোনকে সিস্টার, ভাইকে ব্রাদার। এই যে অর্থাৎ কাউকে সম্বোধন করতে আমরা যে অর্থগুলো ব্যবহার করি, এই অর্থগুলোর পরে একটা তোমার হচ্ছে কমা বসবে। যেমন আমি যদি বলি মম আই go to school, okay, I go to school, and আরেকটা রাখলাম যে I am very sorry, সংক্ষেপেই লিখি I am very sorry sir, ওকে। তো দেখো এখানে আমি মাকে কি মম বলে সম্বোধন করছি, শিক্ষককে স্যার বলে সম্বোধন করছি, তাহলে সম্বোধন অর্ডের পরে কি বলছি, একটা কমা হবে। এখন সম্বোধন অর্ডটা যদি হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই অর্ডের পরে তোমরা একটা কমা বসাবা, আর যদি সম্বোধন অর্ডটা যদি হচ্ছে সেন্টেন্সের শেষে থাকে সেই শেষে অর্ডটার আগে একটা কমা বসায় তারপর ফুল স্টপ দিবা। আই এম ভেরি সরি স্যার, ঠিক আছে। মম আই গো টু স্কুল, তাহলে এরকম ব্রাদার সিস্টার, হ্যাঁ, ড্যাড, যে সম্বোধন অর্ডগুলো আছে সেই অর্ডগুলো যদি হচ্ছে সব মানে সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই অর্ডের পরে একটা কমা বসাই তুমি হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করবা, অথবা সেই সম্বোধন অর্ডটা যদি হচ্ছে এরকম শব্দের মানে সেন্টেন্সের শেষে থাকে তাহলে তুমি হচ্ছে সেই অর্ডটার আগে একটা কমা বসাই তারপর হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করবা। আশা করি ক্লিয়ার। তাইলে আমরা 3টা বিষয় শিখলাম অলরেডি, যে কোথায় কোথায় হচ্ছে আমাদের কমা বসে। এরপরে হচ্ছে আরো একটা জায়গায় কমা বসে, সেটা হলো অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি? অ্যাপোজিশন হচ্ছে আমি একজন মানুষ, আমার সম্পর্কে ওই সেন্টেন্স বা ওই বাক্যের ভিতরেই আমাকে নিয়ে আর একটা কথা বলা হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাপোজিশন। ধরো আমাকে নিয়ে যদি বলি আমি যে আপন is a good teacher, আপন is a good teacher in independent school, independent school, ওকে। এখন দেখো এখানে যে আপন সেই কি একজন ভালো শিক্ষক, আমি আপন, আমি একজন ভালো শিক্ষক, তাহলে এই যে আমারই অ্যাপোজিশন অর্ড বলো বা অ্যাপোজিশনটা বলো এইটা, অর্থাৎ আপনি একজন কি ভালো শিক্ষক। আবার যদি আমি বলি কাজী নজরুল ইসলাম ইজ আ ন্যাশনাল পোয়েট, তো এখানে যে কাজী নজরুল ইসলাম সেই কিন্তু একজন জাতীয় কবি, তাহলে এই আপনের পরে একটা কমা বসাই দিতে হবে। আবার কাজী নজরুল ইসলাম আর ন্যাশনাল পোয়েট, তো এই কাজী নজরুল ইসলামের পরে একটা কমা বসাই দিতে হবে। অর্থাৎ একই ব্যক্তি সম্পর্কে যখন তার কথা আবার বলা হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোজিশন এবং সেটার পরে একটা কমা বসবে। তাইলে 4টা জিনিস অলরেডি হয়ে গেল তোমার হচ্ছে, প্রথমে হচ্ছে সমজাতীয় ওয়ার্ড, তারপর হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর হচ্ছে সম্বোধন, তারপর হলো আমাদের লাস্ট শিখলাম কি অ্যাপোজিশন। আরো একটা জায়গায় হচ্ছে তোমাদের হচ্ছে কি কমা বসে, সেটা হলো তোমার হচ্ছে শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, যদি শুরুতে কোনো সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব থাকে তাহলে ওই অ্যাডভার্বের পরে হচ্ছে কমা বসে, তোমার অ্যাডভার্বের পরে কমা বসে। যেমন আমি যদি বলি যে
ফার্স্টলি you have to read the book। দেখো, দ্রুত তোমার হচ্ছে বইটা পড়া উচিত। তাহলে এখানে এই ফার্স্টলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, তার মানে হচ্ছে কি অ্যাডভার্বের পরে একটা কমা বসবে। তাইলে কয়টা জায়গায় কমা বসে? 5টা জায়গায় আমরা শিখলাম। তাহলে লাস্ট হচ্ছে যেটা শিখলাম সেটা হলো অ্যাডভার্বের পরে কমা বসবে। অ্যাডভার্ব যদি দেখি সেটার পরে আমরা একটা কমা বসাবো, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে মূলত কমার ব্যবহার। এর বাইরে তোমাদের কমার বিষয় নিয়ে আর কিছু শেখার দরকার নাই আশা করি। এরপর হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখলেই হবে যে ইনভার্টেড কমা হচ্ছে, তোমরা যদি ন্যারেশনটা শিখে থাকো তাহলে হচ্ছে ইনভার্টেড কমা মোটামুটি পারার কথা। কারণ হচ্ছে ন্যারেশনের আমরা জানি দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বের পরে যে বিষয়টা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচটাকে আমরা হচ্ছে তোমার হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিই। বাংলায় যদি বলি, কোনো ব্যক্তি যে কথাটা বলছে সেই কথাটা হুবহু উপস্থাপন করাটাকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং যে যদি কোনো ব্যক্তি হচ্ছে যে কথাটা বলে সেই কথাটা আমি যদি হুবহু উপস্থাপন করি, তাহলে সেই উপস্থাপিত কথাটাকে আমার হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে তোমার হচ্ছে আবদ্ধ করে দিতে হবে। আমি যদি লিখি রাকিব said to me, he is very poor। দেখো, এখানে রাকিব সেড টু মি, রাকিব আমাকে বলছে সে খুবই গরিব। তাহলে এই যে সে খুবই গরিব এই কথাটা কে বলছে? রাকিব বলছে। এবং রাকিবের কথাটা কি আমি হুবহু উপস্থাপন করছি না? রাকিব যদি আমাকে না বলতো তাহলে আমি জানতাম রাকিব আমাকে বলছে সে খুব গরিব, সেজন্য আমি কি করলাম? রাকিবের কথাটা হুবহু উপস্থাপন করলাম। তাইলে এই যে রাকিবের হুবহু উপস্থাপনকৃত কথাটাকে আমি হচ্ছে কি করব? ইনভার্টেড কমা দিয়ে আমি আটকাই দেব। ক্লিয়ার? তখন আমার এখানে ইনভার্টেড কমা বসবে। এরপরে আমার যে রিপোর্টিং ভার্বটা থাকে, রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসবে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসবে। তাহলে দেখো, রাকিব সেড টু মি, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। একটা জিনিস মাথায় রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যেটা থাকবে সেটার পর একটা কমা বসবে, এবং রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটাকে আমার অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিতে হবে। এর বাইরে তোমার হচ্ছে ইনভার্টেড কমার কোনো রুলস বা নিয়ম শিখতে হবে না। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো ব্যক্তি যদি কারো কথা হুবহু উপস্থাপন করে, সেই উপস্থাপিতকৃত কথাটাকে তোমার হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিতে হবে, এবং পূর্বে যে তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বটা থাকে সেটাকে কমা দিয়ে আলাদা করে নিতে হবে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ওকে, এরপরে দেখো অ্যাপোস্ট্রফি কমা। অ্যাপোস্ট্রফি কমা কোন জায়গায় বসে? অ্যাপোস্ট্রফি কমা হচ্ছে কোনো ওয়ার্ডকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে লিখি। আগেরটা বলছিলাম সেন্টেন্স বা বাক্যকে, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ড। যেমন আমরা ডু নট না লিখে আমরা কি লিখি? ডোন্ট, তাই না? এই যে আমরা ডু নটকে সংক্ষিপ্তভাবে লিখতে গেলে অবশ্যই আমাকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আমি যদি বলি ডিড নটকে আমি কিভাবে লিখবো? ডিডেন্ট, ঠিক আছে? এই যে আমি হচ্ছে যখন এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতেছি তখন হচ্ছে এটা কি হচ্ছে? অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে আমার লিখতে হচ্ছে। তো এরকম ডিডেন্ট, ডিড নট, উডেন্ট, ঠিক আছে, ইজেন্ট, এই যে আমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারে লিখি নটটাকে, এই যখন লিখতে যাই তখন কিন্তু অবশ্যই আমার এই ক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, মনে করো হচ্ছে এভাবে ডু নট দেওয়া থাকবে। সো এই ডু নটটা তুমি লিখতে পারবে না, তোমার অবশ্যই এভাবে সঠিকটা লিখতে হবে যে ডোন্ট, তারপরে এরকম দেওয়া থাকবে ডিড নট, তোমার লিখতে হবে ডিডেন্ট। তোমার যখন পরীক্ষায় দেখবা ডিড নট লেখা আছে তোমার কাছে সহজ মনে হবে, বা মনে হবে এটা তো স্বাভাবিক, ডিড নট খুব সুন্দর লেখা, এখানে তো কোনো ভুল নাই। কিন্তু হ্যাঁ, ভুল আছে, তোমার এই লেখাটা ভুল, তোমার লিখতে হবে কি? ডিডেন্ট। উড নট দেওয়া থাকবে, তোমার লিখতে হবে উডেন্ট, ঠিক আছে? তোমার হচ্ছে কুড নট দেওয়া থাকবে, তোমার লিখতে হবে কুডেন্ট। ওকে, সো এই বিষয়গুলো তোমার হচ্ছে
অ্যাপোস্ট্রফি কমা এইসব বিষয়ের ক্ষেত্রে বসে, যেখানে হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ লেখা হয়, এবং সেক্ষেত্রে তোমরা এভাবে বসাবা। আশা করি এটা ক্লিয়ার। এর বাইরে অ্যাপোস্ট্রফির কোনো আলাদা তোমার হচ্ছে নিয়ম নেই। এরপরে দেখো, এরপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ মার্ক। ইন্টারোগেটিভ মার্ক কোন জায়গায় বসবে সেটা কিন্তু আমরা অলরেডি সেন্টেন্সের ভিতরে কমপ্লিট করে ফেলেছি। এর বাইরে তোমার আর কিছু শিখতে হবে না। আরেকটা বিষয় হলো তোমার এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক কি? বিস্ময়সূচক চিহ্ন। সেটাও আমরা সেন্টেন্সে শিখেছি যে কোন কোন জায়গায় হচ্ছে আমার বিস্ময়সূচক চিহ্ন বসবে। ঠিক আছে, তার মানে কি অলরেডি আমার সব কয়টা বিষয় অলরেডি ডান, এবং এই কয়টা বিষয় যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে অবশ্যই তোমার পাঞ্চুয়েশনে ফুল মার্কস তুমি অর্জন করতে পারবে। জাস্ট ক্লাসটা দেখার শেষে তুমি বইয়ের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা, এবং বইয়ে যে তোমার হচ্ছে রুলস গুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করো। তাহলে হবে কি, তুমি এইটার সাথে যখন রুলস গুলোর মিল পাবা এবং হচ্ছে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করার সময় এগুলো আবার তোমার হচ্ছে ব্রেইনে আনার চেষ্টা করবা, বা তোমার হচ্ছে রিমেম্বার করার চেষ্টা করবা, তখন দেখা যাবে তুমি হচ্ছে 100% আউটপুটটা পাবা। সো এখন দেখো, ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় আমার হচ্ছে বড় হাতের অক্ষর বসবে, জাস্ট 3টা রুলস বলবো। 1 নম্বর হচ্ছে সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শুরুতে তোমার হচ্ছে ক্যাপিটাল বসবে। আচ্ছা, এগুলো না লিখি, তোমার হচ্ছে সেন্টেন্সের শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার বসবে। সেটা যে সেন্টেন্স হোক, সেন্টেন্সটা শেষ হয়েছে আবার নতুন করে শুরু হয়েছে, সেখানে তুমি প্রথম অক্ষরে তোমার হচ্ছে কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। 2 নম্বরে হচ্ছে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রপার নাউন যেটা আছে, প্রপার নাউনে প্রত্যেকটা নাউনের শব্দের শুরুতে যে অর্থটা আছে সেটাকে তোমার হচ্ছে কি বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। প্রপার নাউনের শুরুতে, প্রপার নাউনের শুরুতে, যেমন আমি যদি বলি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ওকে, এখানে দেখো, এই যে কাজী লিখলাম, কে আমার বড় হাত দিতে হবে, নজরুল লিখলাম এন বড় হাত দিতে হবে, ইসলাম লিখলাম আই বড় হাত দিতে হবে। অর্থাৎ প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে কি তোমার কোনো ব্যক্তির নাম বোঝায়, বস্তুর নাম বোঝায়, কোনো দেশের নাম, কোনো মহাদেশের নাম, তোমার কোনো জায়গার নাম, কোনো নদীর নাম, কোনো সাগরের নাম, সবকিছু, অর্থাৎ কোনো কিছুর নামকেই প্রপার নাউন বোঝায়। এবং সেই নামগুলোর প্রথম অক্ষর তোমার অবশ্যই বড় হাত হতে হবে। যেখানে তুমি নাম দেখবা সেই নামটার প্রথম হাতের মানে প্রথম যে অক্ষরটা সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। এখন একজনের নামে হচ্ছে 3টা নাম অ্যাড করা আছে, কাজী নজরুল ইসলাম, সেক্ষেত্রে তোমার কাজীর পূর্বেও তোমার হচ্ছে বড় হাতের অক্ষর দিতে হবে, নজরুলের এখানে বড় হাতের অক্ষর দিতে হবে, এবং ইসলামের এখানে আই বড় হাতের দিতে হবে। আমি যদি বলি আবুল কালাম, ঠিক আছে, এই যে এ বড় হাত দিতে হবে, কালাম বড় হাত দিতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো ছোট হাতে লেখা থাকবে যে আবুল কালাম, তখন কিন্তু তোমার মনে হবে এটা স্বাভাবিক লেখা, কিন্তু না। তুমি জানো কি প্রপার নাউন যেখানে দেখবা, প্রপার নাউনে তোমার হচ্ছে অবশ্যই বড় হাতের অক্ষর দিতে হবে, শুরুর অক্ষরটা। তো তুমি এখানে আবুল এভাবে লিখবা, আবুল কালাম। আবার আমি যদি বলি আপন ইসলাম, আমার নামে যদি বলি, তখন এভাবে ISLAM, অর্থাৎ তোমার এ বড় হাত দিতে হবে, ইসলাম বড় আই বড় হাত দিতে হবে। ঠিক আছে, তোমার পরীক্ষার কোশ্চেনে কিন্তু থাকবে ছোট হাত দেওয়া এভাবে, হ্যাঁ, এভাবে ছোট হাত দেওয়া থাকবে, কিন্তু তোমার সেটাকে কারেক্ট করে তোমার হচ্ছে এভাবে বড় হাতে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। সো প্রপার নাউন তুমি এখানে মনে করো একটা জায়গার নাম দিতে পারে, হ্যাঁ, একটা দেশের নাম দিতে পারে। বাংলাদেশ, বাংলাদেশ হলে বাংলাদেশের প্রথম অক্ষর বি বড় হাত হবে। তোমার যদি তোমার হচ্ছে আমেরিকা, ইউরোপ, কানাডা, যে কোনো দেশের নাম দেখো সেখানে তোমার বড় হাতের অক্ষরটা বড়, মানে ওই প্রথম অক্ষরটা বড় হাত দিতে হবে। তোমার কোনো নদীর নাম দিল, পদ্মা, মেঘনা, যমুনা, যাই হোক, তোমার সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাত দিতে হবে। তাহলে এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর বসে। আর একটা জায়গায় বড় হাতের অক্ষর বসে, সেটা হলো সংক্ষিপ্ত রূপে। সংক্ষিপ্ত রূপে, সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপ, ওই যেটা আমি বলছিলাম তোমাদের, যে আমি যদি দেখি আমার SSC এভাবে লেখা আছে, তারপর হচ্ছে এই তোমার হচ্ছে HSC এভাবে লেখা আছে,
তারপর হচ্ছে জেএসসি এভাবে লেখা আছে, তারপরে এম বি বিএস এভাবে লেখা আছে, ঠিক আছে, এভাবে এমবিবিএস লেখা আছে, এগুলো হবে না। এই সংক্ষিপ্ত যখন আমি লিখবো তখন প্রত্যেকটা অক্ষর আমাকে বরাদ দিতে হবে। যেমন ফুল স্টপের বেলায় বলছিলাম কি, সংক্ষিপ্ত সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে প্রত্যেকটা সব ওয়ার্ডের পরে এক একটা ফুল স্টপ দিতে হবে। আর এই তোমার হচ্ছে ক্যাপিটালাইজেশনের বেলায় হচ্ছে প্রত্যেকটা অক্ষর তোমার বড় হাত লিখতে হবে, অর্থাৎ তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমার এভাবে ছোট হাতের দেওয়া থাকবে। এখন তুমি যদি হচ্ছে ছোট হাত ইউজ করে, ছোট হাতের লেখা ইউজ করে তুমি হচ্ছে ফুল স্টপ দিয়ে দাও, তখন কিন্তু তোমার কাইটা দিবে। তোমার এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার এস বড় হাত লিখতে হবে, তারপর ফুল স্টপ, আবার এস বড় হাত, তারপর আবার সি। আবার এইচএসসি যখন লিখবো আমার এইচ বড় হাত দিতে হবে, ফুল স্টপ, এস বড় হাত দিতে হবে, তারপরে হচ্ছে আবার ফুল স্টপ, তারপরে সি বড় হাত দিতে হবে। আবার যখন আমি জেএসসি লিখবো তখন জে বড় হাত দিতে হবে, এস বড় হাত দিতে হবে, সি বড় হাত দিতে হবে। আবার যখন আমি এমবিবিএস লাগবো তখন আমার এম বড় হাত দিতে হবে, ফুল স্টপ, বি বড় হাত দিতে হবে, বি বড় হাত দিতে হবে এবং এস বড় হাত দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্সের সংক্ষিপ্ত রূপ লিখবো তখন সেক্ষেত্রে প্রত্যেকটা লেটার আমার ক্যাপিটাল লেটার দিতে হবে। সো এই তিনটা বিষয় যদি তোমার মাথায় থাকে তাহলে হচ্ছে ক্যাপিটালাইজেশন নিয়ে কোনো চিন্তা থাকার কথা না। এই কয়টা জায়গায় হচ্ছে তোমার বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, আর পাঞ্চুয়েশনের ক্ষেত্রে এই কয়টা বিষয় মাথায় রাখতে হবে। তো আশা করি যারা পুরো ক্লাসটা শুরু থেকে মনোযোগ সহকারে দেখেছো তাদের ক্ষেত্রে এখন এই পাঞ্চুয়েশন এবং হচ্ছে ক্যাপিটালাইজেশন একদম পানির মতো সহজ হওয়ার কথা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এরপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদের সেই বিষয়ের উপর আমি ক্লাস নিব। আমাদের ইংরেজি কিন্তু সবগুলো টপিকের উপরে ধারাবাহিকভাবে আমি ক্লাস নিব এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো নিতেছি। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো উপভোগ করতেছো এবং তোমাদের চাহিদার ভিত্তিতেই কিন্তু আমি সকল ক্লাসগুলো নিচ্ছি। ওকে, আর তোমরা যারা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখেছো তোমাদের অবশ্যই এখন দায়িত্ব থাকবে ক্লাসটা যদি মানে কম বুঝে থাকো তাহলে আবার একবার শুরু থেকে আবার টেনে দেখবা। এর পাশাপাশি অবশ্যই তুমি তোমার কাছে যে গ্রামার থাকুক সেই গ্রামার দিয়ে এই যে পাঞ্চুয়েশন এবং হচ্ছে ক্যাপিটালাইজেশনের বিষয়গুলো আছে এগুলোর উপরে যে এক্সারসাইজ গুলো বা মডেল কোশ্চেন গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। গ্রামারে তারাই ভালো পারে যারা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে। তুমি রুলস শিখলা, নিয়ম শিখলা, শর্টকাট টেকনিক শিখলা, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি কখনোই হচ্ছে গ্রামারে ভালো করবে না। সো এর জন্য অবশ্যই তোমাকে গ্রামারে ভালো করতে হলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সেই আশাটা তোমাদের থেকে আমি করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটা উপভোগ করার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।